শুরু করি যে লাস্ট ক্লাসে আমরা তো সলিউশন করাইতেছিলাম যে মোমেন্টামের যে এক্সাম প্র্যাকটিস ছিল না, মোমেন্টামের এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন নাম্বার 7 এ আমরা বাকি রাখছিলাম যে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত শেষ করছিলাম, কোশ্চেন নাম্বার 7 বাকি ছিল, তাই না? তো তাহলে এখন আমরা ফার্স্টে কোশ্চেন নাম্বার 7টা শেষ করে নেব যে এটা কি এক্সাম প্র্যাকটিস 5A, এক্সাম প্র্যাকটিস 5A কোশ্চেন अस्सलाम নাম্বার। वालेकुम भैया। ওয়ালাইকুম আসসালাম। 5A কোশ্চেন নাম্বার 7। ওকে, লেটস সি কোশ্চেনের মধ্যে কি বলছিল। ওকে, সো দিস ইজ কোশ্চেন নাম্বার 7। সো কি বলতেছে, জেমস চ্যাডউইক ক্রেডিটেড উইথ ডিসকভারিং দ্য নিউট্রন ইন 1932। যে জেমস চ্যাডউইক সে কি করছে, নিউট্রন ডিসকভার করছে। ওকে, সো সে নিউট্রন ডিসকভার করছে কিভাবে, এইটা আমাদের পার্টিকেল ফিজিক্স এর মধ্যে এই জিনিসটা আসবে, আবার এটা আমরা তখন আরো ডিটেইলে পড়বো। অলরাইট, সো এখন এখানে কি বলতেছে দেখো, বেরিলিয়াম ওয়াজ বম্বার্ডেড উইথ আলফা পার্টিকেলস নকিং নিউট্রনস আউট অফ বেরিলিয়াম অ্যাটম। তো বেরিলিয়াম অ্যাটমের ভিতরে আর বেরিলিয়াম অ্যাটমের উপরে কি করছে, আলফা পার্টিকেল দিয়ে হিট করছে, আর আলফা পার্টিকেল যায় বেরিলিয়াম অ্যাটমের সাথে কোলাইড করছে। তো তখন কি হয়েছে, ওখান থেকে নিউট্রন এমিট হয়েছে আর কি। এখন চ্যাডউইক প্লেসড ভ্যারিয়াস টার্গেটস বিটুইন বেরিলিয়াম এন্ড দ্য ডিটেক্টর। যে বেরিলিয়াম আর ডিটেক্টরের মাঝখানে অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট এরকম টার্গেট রাখছে, যেগুলাতে তারা ওর সে তার এক্সপেরিমেন্টের সময় ওরকম ইনভেস্টিগেশনে কাজটা করছে। কিভাবে করছে দেখি, হাইড্রোজেন এন্ড নাইট্রোজেন অ্যাটমস ওয়্যার নকড আউট অফ দ্য টার্গেটস বাই নিউট্রনস এন্ড দ্য কাইনেটিক এনার্জিস অফ দিস অ্যাটমস ওয়্যার মেজার্ড বাই দ্য ডিটেক্টর। তো এখন যে নিউট্রন গুলো বের হয়ে আসতেছিল বেরিলিয়াম অ্যাটমের মধ্যে, যে ফার্স্টে বেরিলিয়াম অ্যাটমে আলফা পার্টিকেল এসে হিট করলো। ওকে, ফার্স্টে বেরিলিয়াম অ্যাটমে এসে আলফা পার্টিকেল হিট করলো, দেন আলফা পার্টিকেলটা বেরিলিয়াম অ্যাটম থেকে কি করছে, নিউট্রন বের করে দিছে। তো ওই নিউট্রন যায় আলফা কি বলে, ওই নিউট্রন যায় হাইড্রোজেন আর নাইট্রোজেনের সাথে কোলাইড করে ওদেরকে কাইনেটিক এনার্জি দিছে। সো তাহলে ওই কাইনেটিক এনার্জি গুলা মেজার করা হয়েছে। সো এখন এখানের মধ্যে আমরা দেখি কাজটা কি বলতেছে। এ নাম্বারে ফার্স্টে কি বলতেছে, লেটস সি যে এ নাম্বারে কি বলতেছে, the maximum energy of a nitrogen atom was found to be what? The maximum energy of a nitrogen atom was found to be 1.2 mega electron volt. So তাহলে we know the value of kinetic energy. এখন বলতেছে show that the maximum velocity of the atom is about 4 into 10 to the power 6 meter per second, যেখানে নাইট্রোজেনের মাস হলো 14 u। u এর ভ্যালু কত, u equals to 1.66 into 10 to the power minus 27। সো তাহলে আমরা ভ্যালুগুলো লিখে ফেলি। এনার্জির ভ্যালু হলো 1.2 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে লেটস রাইট ইট ডাউন। নাম্বার এ যে তোমার কাইনেটিক এনার্জি হলো 1.2 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, কাইনেটিক এনার্জি ইজ 1.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এরপরে কি আসে, এরপর তোমার ম্যাসটা কত, ম্যাস হলো তোমার 14 ইউ, যেখানে ইউ এর ভ্যালু হলো 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এরপর আর কি ইনফরমেশন দেওয়া ছিল, এরপর আর ইনফরমেশন দেওয়া ছিল আর ইনফরমেশন নাই, শো করতে বলছে যে ভেলোসিটির ভ্যালুটা কত হবে, ভেলোসিটির ভ্যালুটা 4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড হবে, এটা শো করতে বলছে। ওকে, সো লেটস সি আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনটা করি। ওকে, তো এখন we know what, we know kinetic energy, we know kinetic energy equals to half mv square। সো এখন এখান থেকে v equals to কি আসবে, 2 into kinetic energy, 2 into kinetic energy divided by mass। সো তাহলে velocity equals to কি আসে, সো velocity equals to আসে root over 2 into kinetic energy divided by mass। সো এখন root over 2 into kinetic energy এর ভ্যালু কত, 1.2 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে হবে তো, রাইট? মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে হবে। সো তাহলে ফার্স্টে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্টে নিতে সময় কি করলাম, মেগা মানে কি 10 টু দি পাওয়ার 6, তাই তো? মেগা মানে হলো 10 টু দি পাওয়ার 6। সো তাহলে ওইটা করলাম। এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে সময় কি করতে হয়, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে সময় ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, সো তাহলে এখানের জন্য আমার ফাইনাল ভ্যালুটা কত আসে,
একজন বলতে পারবা? আর এই জিনিসটা আমরা ডিরেক্টলি এখানের মধ্যে লিখে দেই, সমস্যা নাই। যেখানের মধ্যে কত লিখবো, 1.2 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য ইনটু 10 টু দি পাওয়ার 6, আর ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই চার্জ অফ এন ইলেকট্রন, দ্যাট ইজ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই ম্যাস। ম্যাস এখানের মধ্যে কত, 14 ইউ। এখন ইউ কত, ইউ হলো 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -27। তো এখন এখানের জন্য ভেলোসিটির ভ্যালুটা কত আসে একজন বলো তো? 4 into 10 raised to the power 6 না? ওই তো এটা শো করতে বলছে, কিন্তু আসে কত? আমার দুটোই আসছে কিন্তু ডিরেক্টলি তো এরকমই আসলে। কত আসে ভ্যালুটা? ক্যালকুলেটরে বসাও একজন। 4064878 4064878। 78.325 আচ্ছা, এই পয়েন্টার ওগুলো আর লাগবে না। তো এখন এখানের মধ্যে আমরা কত লিখবো, যে 4.06 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। ওকে, और এখানের মধ্যে আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে বলতে পারি, কি বলতে পারি, যে 4.1 ইনটু 10 টু দি পাওয়ার 4.1 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। যে গিভেন ইনফরমেশন আমাদেরকে টু সিগনিফিকেন্ট ফিগারে দিচ্ছে না, গিভেন ইনফরমেশন আমাদের কাছে হলো টু সিগনিফিকেন্ট ফিগারে। সো তাহলে আমরা ফাইনাল অ্যানসার কতটা রাখবো, টু সিগনিফিকেন্ট ফিগারে রাখবো। আর এটা তো শো দ্যাট এর ম্যাথ। ওকে, তো শো দ্যাট এর ম্যাথের মধ্যে তোমাদের অলওয়েজ কি বলে রাখছি, যে তারা যেটা শো করতে বলবে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার কি দিবা, এক্সট্রা দিবা। যে তারা এখানের মধ্যে শো করতে বলছে কত, তারা শো করতে বলছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 6। তো তার মানে তারা ওয়ান সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু দিছে, আমরা টু সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালুতে অ্যানসার দিব। কত লিখবো, 4.1 into 10 to the power 6 meter per second. So this is about 4 into 10 to the power 6 meter per second. So answer ঠিক আছে। Okay, so এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 7 এর A. অলরাইট, নাও কোশ্চেন নাম্বার 7 এর A এটা গেল। নাও কোশ্চেন নাম্বার 7B। কোশ্চেন নাম্বার 7B তে কি বলতেছে দেখো, the mass of a neutron is capital NU, where N is the relative mass of the neutron. Okay, where N is the relative mass of the neutron. আচ্ছা, ভালো কথা। সো এখন বলতেছে কি, and its initial velocity is x. ওকে, সো তাহলে এই নিউট্রনের ইনিশিয়াল ভেলোসিটি হলো x। সো তাহলে এখানে তারা ডায়াগ্রামে একটা ড্র করে দিয়েছে আমাদেরকে বোঝানোর জন্য, যে নিউট্রন is moving at a velocity of x towards a stationary nitrogen atom. Okay, the neutron is moving towards a stationary nitrogen atom. All right, so তাহলে এভাবে করে আসতেছে, ভালো কথা। এখন কি বলতেছে, the nitrogen atom of mass 14u, নাইট্রোজেন অ্যাটমের মাস কত, 14u, যে নাইট্রোজেনের মাস নাম্বার হলো 14। সো তাহলে ওইভাবে করে 14 ইনটু একটা নিউট্রনের মাস করতেছে। is initially stationary and is then knocked out of the target with a velocity y. So তার মানে after the collision final velocity কত, নাইট্রোজেনের ফাইনাল ভেলোসিটি হলো y। তো এখন বলতেছে a কি বলে B1 এ show that the velocity z of কি, velocity z of neutron after the collision can be written as এইটা। এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে তোমাদেরকে ইনফরমেশন গুলো এখানে লিখে দেখায় যে অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করতেছে। সো দিস ইজ 7B। ওকে, সো দিস ইজ 7B। ফার্স্ট অফ অল আমরা সিচুয়েশনটা, বিফোর আফটার সিচুয়েশনটা এখানের মধ্যে ড্র করি, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। ওকে, সো দিস ইজ বিফোর, দিস ইজ আফটার। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, নিউট্রন is moving in this direction with a velocity of x, and nitrogen with an initial velocity of কত, 0, initial velocity of capital N. Okay, initial velocity of capital N হলো 0। ক্যাপিটাল N দিয়ে বুঝাচ্ছি কি, ক্যাপিটাল N দিয়ে বুঝাচ্ছি নাইট্রোজেন, আর স্মল n দিয়ে বুঝাচ্ছি কি, নিউট্রন। ওকে, সো এখন এখানের জন্য এই অবস্থা গেল। এখন বলতেছে কি, আফটার দ্য কলিশন
আফটার দ্য কলিশন নিউট্রনের ভেলোসিটি হলো z, এটা আমরা জানি না কত, এটারই একটা এক্সপ্রেশন বের করতে বলছে। ওকে, এন্ড সরি, এন্ড আফটার দ্য কলিশন নাইট্রোজেনের একটা ভেলোসিটি আসছে, যে আফটার দ্য কলিশন নাইট্রোজেনের একটা ভেলোসিটি আসছে কি y। ওকে, নাইট্রোজেনের একটা ভেলোসিটি আসছে হলো y। তো এখন বলতেছে z কে একটা এক্সপ্রেশনে শো করতে। ওকে, সো এখন আমরা ম্যাস গুলা লিখে রাখি, ম্যাস কার কত, এখানের জন্য ম্যাস কত, ম্যাস হলো nu, এখানের জন্য ম্যাস কত 14u। ওকে, এটার জন্য ম্যাস হলো nu, এটার জন্য ম্যাস কত 14u, যে নাইট্রোজেনের হলো 14 আর নিউট্রনের জন্য n এর ভ্যালু কত এটা জানি না, ওই n এর ভ্যালু আমরা একদম কোশ্চেনের লাস্টে, যে একদম এই কোশ্চেন নাম্বার 7 এর একদম লাস্টে n এর ভ্যালুটা বের করব। এন্ড n এর ভ্যালু কত আসা উচিত, একটা নিউট্রনের ম্যাস কত, যে এখানের মধ্যে একটা নাইট্রোজেনের ম্যাস যদি হয় 14u, তো তাহলে একটা নিউট্রনের ম্যাস কত হবে, শুধু u হবে না, তো তাহলে n এর ভ্যালু আসবে আমাদের 1, ওইটা আমরা দেখবো নি পরে। ওকে, এটা আমরা পরে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করব। সো এখন এটা হলো আমাদের মেইন সিচুয়েশন, বিফোর এন্ড আফটার সিচুয়েশনের এই ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কি আঁকলাম আমি? না ভাই। না ভাইয়া। ওকে, সো আমরা ফার্স্টে বিফোর দা কলিশন এখানের জন্য টোটাল মোমেন্টাম বের করে রাখি। বিফোর দা কলিশন মোমেন্টাম কি হবে, mass of neutron into initial velocity of neutron which is x প্লাস এখানের জন্য হলো 0, তাই তো? যে নাইট্রোজেনের তো ইনিশিয়াল কত হবে, 0 হবে না মোমেন্টাম, বিকজ নাইট্রোজেন ইনিশিয়ালি কি স্টেশনারি। ওকে, সো তাহলে ইনিশিয়ালি টোটাল মোমেন্টাম কত, nux। ওকে, এখন আফটার দ্য কলিশন, আফটার দ্য কলিশন লেটস সি, যে এখানের মধ্যে nu into z প্লাস 14u into y। ওকে, সো তাহলে এখানের জন্য কি আসে, nuz plus 14uy। নাও অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি বলে, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলে যে এইটা আর এইটা কি হবে, সমান সমান হবে, তাই তো? ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলে যে এই দুইটা সমান সমান হবে। সো লেটস সি কি হয়, যে অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, সো according to law of conservation of momentum, according to law of conservation of, এটা তো লিখতে হবে না ভাই? লিখতে হয়। So according to law of conservation of momentum, nux is equal to nuz plus 14uy. Okay, now আমাদের z টাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাইতে হবে। So let's see what can be done. So nuz is equal to nux minus 14uy. ওকে, এখন আমাদের এক্সপ্রেশনটা কি আনতে হবে ওটা আমরা দেখে নেই কোশ্চেনের থেকে, যে nx minus 14y divided by capital N। সো আমরা দেখি এখানে থেকে z টাকে আমরা সাবজেক্ট করব। তো এখন এখানে থেকে লেটস সি কি আসে, or z equals to nux minus 14uy divided by nuz। এখন এখানের মধ্যে দেখো তো, আমরা u টাকে উপরে দুইটাতে u আছে না, u টাকে কমন নিতে পারি না, যে আমরা এমন লিখতে পারি যে u কমন নিলে nx minus 14u লিখা যায়, 14uy কি বলে, সরি লিখলাম কি বলতেছো ফারহান, কি বললা শুনি নাই আমি? ভাইয়া, জেড তো আমরা ফাইন্ড করব না, তো এখানে আবার জেড লিখলা যে তুমি, এনইউ জেড। আচ্ছা, ভুলে এখানে নিচে nuz লিখছি, সরি nu, থ্যাংক ইউ, এই জিনিসটা ভুলে লিখে ফেলছিলাম। ওকে, সো তাহলে নিচে হবে কি শুধু nu। ওকে ফারহান, জি ভাই। সো এখন ঠিক আছে না? সো এখন আমাদের কাছে চাইছিল কি,
যে nx minus 14y divided by capital N এটা শো করতে। সো লেটস সি, এই যে এই ইউ কি যায়, কাটাকাটি যায় না? সো ইউ যদি কাটাকাটি যায়, সো তাহলে আমাদের ফাইনালি কি আসে? সো z is equal to nx minus 14y divided by n। মিলছে আমাদের এক্সপ্রেশন? সিনথিয়া, হ্যাঁ ভাইয়া এক্সপ্রেশন যেটা শো করতে বলছো এটা মিলছে? মিলছে। ওকে, সো তাহলে এটা ছিল আমাদের 7b1। ওকে, 7b এর পার্ট 1 ছিল যে z ইকুয়ালস টু এটা হবে, এটা শো করতে বলছে। ওকে, নাও 7b2 তে দেখি আমাদেরকে কি করতে বললো। 7b2 তে দেখো কি করতে বলছে। বলতেছে the collision between this neutron and the nitrogen is elastic. What is meant by elastic collision? এটা আমাদের লেখার কোনো মানে নাই। আমরা elastic collision কি জানি? একটা elastic collision এ both the momentum and kinetic energy will be conserved। ঠিক আছে, যেখানের জন্য কি বলবো? both momentum and ke conserved। ওকে, তো এটা তোমরা নিজের এরকম লিখে দিতে পারবে। এটা সলিউশনে শুধু শুধু লিখে টাইম ওয়েস্ট করার দরকার নেই। এরপরে 3 নম্বরে বলতেছে কি, explain why the kinetic energy of the nitrogen atom is given by এইটা। যে kinetic energy of the nitrogen atom এই এক্সপ্রেশন হবে, এটা শো করতে বলছে। সো লেটস সি যে kinetic energy of nitrogen কিভাবে বের করা যায়। সো তাহলে এটা অন বুক, এটা আঁকা ওখানের মধ্যে লিখে ফেলছি। নাও B3 তে বলতেছে নাইট্রোজেনের কাইনেটিক এনার্জির একটা এক্সপ্রেশন আনতে। ওকে, B3 তে কি বলতেছে? নাইট্রোজেনের কাইনেটিক এনার্জির একটা এক্সপ্রেশন আনতে। সো লেটস ডু দা থিং যে ফার্স্ট অফ অল আমরা এরকম বলতে পারি যে লেট মি ড্র দা ডায়াগ্রাম अगेन যে বিফোর এন্ড আফটার সিচুয়েশনটা কি হচ্ছে। ওকে, বিফোর এন্ড আফটার সিচুয়েশনটা কি হচ্ছে এটা ডায়াগ্রামটা ড্র করে দেই। ওকে, so first this is a neutron, this is a nitrogen atom, this is a neutron, this is the nitrogen atom. The neutron is moving towards this direction with a velocity of x. This has an initial velocity of 0. This has a velocity of z and this has a velocity of y. Okay, আর ম্যাস গুলা কত ছিল? ম্যাস গুলা ছিল এখানের জন্য nu, এখানের জন্য ছিল 14u, এখানের জন্য ছিল nu, এখানের জন্য ছিল কত? 14u। ওকে, সো তাহলে এইগুলা হলো আমাদের গিভেন ইনফরমেশন। নাও বলে দিছে আমাদের B2 তে যে কলিশনটা হলো ইলাস্টিক। হ্যাঁ, ইলাস্টিক মানে কি? কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার দ্য কলিশন উইল বি সেম। ওকে, কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার দ্য কলিশন উইল বি সেম। সো হোয়াট উই নিড টু ডু, যে ফার্স্টে কাইনেটিক এনার্জি বিফোর হাফ ইনটু কে, সরি, যে ওর কাইনেটিক এনার্জি বের করতেছে, যে এইটা কাইনেটিক এনার্জি তো শুধু ওর থাকবে, বিফোর কলিশন শুধু ওর আছে না মুভমেন্ট। সো তাহলে শুধু ওর কাইনেটিক এনার্জি বের করলেই হবে। সো হাফ ইনটু mass into velocity squared. So তাহলে this is the kinetic energy before. So this is the ke before. এটার ke কত হবে? এটার কাইনেটিক এনার্জি কত হবে? 0 হবে না, বিকজ এটা তো ইনিশিয়ালি কি করতেছে না, মুভ করতেছে না। ওকে, সো তাহলে ওইটার কাইনেটিক এনার্জি 0, সো ওইটা বাদ। এখন এখানের জন্য আফটার দা কলিশন কি হবে? আফটার দা কলিশন দোনোজনের কাইনেটিক এনার্জি আছে, সো আলাদা আলাদা করে করি। হাফ ইনটু mass into velocity squared প্লাস হাফ ইনটু ওর mass কত? 14u ইনটু z স্কয়ার্ড। ওকে, সো তাহলে দিস ইজ দা টোটাল কাইনেটিক এনার্জি আফটার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখানে মাত্র যেটুকু করলাম কাজ। না ভাইয়া। This is the ke after. Okay, so now we know যে কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার দা কলিশন সেম হবে। আমাদের শুধু কি চাইছে? আমাদের শুধু চাইছে যে এই জিনিসটা, যে কাইনেটিক এনার্জি অফ নাইট্রোজেন আফটার কলিশন। সো তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব মেইনলি, যে কাইনেটিক এনার্জি অফ নাইট্রোজেন আফটার কলিশন কি? হাফ ইনটু 14u ইনটু কি? z স্কয়ার্ড, তাই না?
half into 14u into z squared, so তাহলে half into 14u, ভাইয়া এটা y স্কয়ার হবে না? আচ্ছা সরি এটা y হবে, ভুলে z লিখছি, এটা y হবে, থ্যাংক ইউ, এটা y, এটা y, y, y স্কয়ার। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে আমরা এটা লিখতে পারি কি জিনিস, যে কাইনেটিক এনার্জি অফ নাইট্রোজেন আফটার দ্য কলিশন কি হাফ ইন্টু 14u ইন্টু y স্কোয়ার, কিন্তু আমাদের কি এই এক্সপ্রেশনে রাখছে, দেখো তো ওরা কি লিখছে, ওরা লিখছে যে কাইনেটিক এনার্জিটা কি শো করতে হবে, কাইনেটিক এনার্জি অফ নাইট্রোজেন ইজ গিভেন বাই nu ব্র্যাকেটে x স্কোয়ার মাইনাস z স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা কি লিখবো, এখানের মধ্যে আমরা ব্যাপারটা এরকম করব যে আমরা এখানে y টাকে সাবস্টিটিউট করতে হবে। তোমরা এখানের মধ্যে একটা জিনিস দেখো, তোমাদের কিন্তু এই প্রবলেম সলভিং এর এই স্কিলটা ডেভেলপ করা লাগবে। তুমি এখানের মধ্যে ফর্মুলাটা খেয়াল করো, এই যে এখানের মধ্যে তারা যে এক্সপ্রেশনটা দিছে, এক্সপ্রেশনটার মধ্যে কি y এর কোনো টার্ম আছে, y নামের কোনো টার্ম আছে, দেখো তো। নাই। সো এখানের মধ্যে যদি y নামের কোনো টার্ম না থাকে তো তার মানে কি, y নামের যদি কোনো টার্ম না থাকে তো তার মানে কি করতে হবে, y টাকে এখানের মধ্যে আমাদের সাবস্টিটিউট করা লাগবে, ওর আমাদের অন্য একটা ওয়েতে বের করা যায়, কি করা যায় আমরা এটা দেখাইতেছি। ওকে, তো এখানের মধ্যে তোমাদেরকে ইজি প্রসেস একটা দেখাই নেই ফার্স্টে, যে এই জিনিসটা বাদ দেই, এখানের মধ্যে আমরা একটা কাজ করি, হ্যাঁ এখানের মধ্যে আমরা একটা কাজ করি, কি কাজ করব, ke of nitrogen after, শুধু এইটুক লিখে রাখলাম। ওকে, যে কাইনেটিক এনার্জি অফ নাইট্রোজেন আফটার কলিশন, এই জিনিসটা শুধু লিখে রাখলাম। ওকে, সো নাও আমরা কি লিখবো, দেখো আমরা এখানের মধ্যে লিখবোটা কি, যে সিন্স দ্য কলিশন ইজ ইলাস্টিক, হ্যাঁ কি লিখবো, যে সিন্স দ্য কলিশন ইজ ইলাস্টিক, ওকে সিন্স দ্য কলিশন ইজ ইলাস্টিক, so what will happen, ke before must be equal to ke after, ke before must be equal to ke after, all right, so তাহলে এখানের মধ্যে কাজটা কি, half into nu into x square is equal to half into nu into z square plus kinetic energy of নাইট্রোজেন। আমরা কি বের করব, কাইনেটিক এনার্জি অফ নাইট্রোজেনটা বের করব, তাই না, আমাদের কাছে তো এইটাই চাইছে যে কাইনেটিক এনার্জি অফ নাইট্রোজেন কি হয়। সো এখন এখানের মধ্যে কাইনেটিক এনার্জি অফ নাইট্রোজেন কি আসতেছে, লেটস সি, হাফ nu x স্কয়ার মাইনাস হাফ nu z স্কয়ার। তো তাহলে এখানের মধ্যে থেকে কি কি জিনিস কমন নেওয়া যায়, হাফ nu কমন নেওয়া যায় না মিফতাহুল? জি ভাইয়া। তো তাহলে এখানে থেকে যদি হাফ nu যদি আমরা কমন নেই তো কি লেখা যায়, x স্কয়ার মাইনাস z স্কয়ার। তো তাহলে এখানের মধ্যে আমরা কি করতে পারি, উই ক্যান রাইট যে সরি উই ক্যান রাইট কি জিনিস, সো ke of nitrogen after collision is equal to what, ke of nitrogen after collision is equal to nu x square minus z square divided by 2। ওকে, তো তাহলে এইটা ছিল আমাদের শো করার কাজ, যে আমাদেরকে এটা শো করতে বলছে না, আমাদেরকে শো করতে বলছে কি, এই যে এইটা শো করতে বলছে যে nu এরপর ব্র্যাকেটে x স্কয়ার মাইনাস z স্কয়ার ডিভাইডেড বাই 2। সবাই কি বুঝছো আমি কিভাবে শো করলাম? রোকেয়া বুঝছি। ওকে, আরজু বুঝছো? আরজু হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে,
সো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2b3 কি বলে 7b3। সো তাহলে এটা 7b3 গেল। নাও সি নাম্বারে বলতেছে যে the two equations in b, কোন দুইটা ইকুয়েশন? এই যে z equals to এইটা আর কাইনেটিক এনার্জি equals to এইটা। হ্যাঁ, বলতেছে এই দুইটা ইউজ করে কি করা যায়, তারা z টাকে এলিমিনেট করে y ইকুয়াল টু কি আনতে পারছে, y ইকুয়াল টু কি আসে, y ইকুয়াল টু আসছে 40 কি বলে 2nx ডিভাইডেড বাই n প্লাস 14। এখানের মধ্যে তোমাদেরকে একটা জিনিস বলে দেই যে তারা কি এক্সপ্রেশন বের করছে, দেখো y ইকুয়াল টু কি বের করছে, y ইজ ইকুয়াল টু 2nx n প্লাস 14। ওকে, এটা কার জন্য বের করছে, কোন এক্সপেরিমেন্টের জন্য বলো তো? কাকে যায় নিউট্রন, কাকে যায় হিট করছে, নাইট্রোজেনকে নাকি হাইড্রোজেনকে? মিফতাহুল, এইখানে এতক্ষণ আমরা যে কলিশন নিয়ে কাজটা নাইট্রোজেন। করছি, কাকে যে হিট করছে, নাইট্রোজেনকে হিট করছে, তাই না? জি ভাইয়া। সো তাহলে নাইট্রোজেনের জন্য এক্সপ্রেশনটা বের করছে এইটা, যে এখানের জন্য কি লিখবো, যে ফর নাইট্রোজেন, নাইট্রোজেনের কলিশনের জন্য এই এক্সপ্রেশনটা বের করছে। কিন্তু আমাদের যদি কি হইতো, হাইড্রোজেনের সাথে কোলাইড করায়, হ্যাঁ হাইড্রোজেনের সাথে কোলাইড করালে পরে কি হবে, যে ফর কলিশন উইথ হাইড্রোজেন, বাকি সবকিছু তো সেম, যে নিউট্রনের ভেলোসিটি সেম, ইনিশিয়াল যা ছিল তাই, কিন্তু এইখানের মধ্যে ভ্যালুটা কত আসবে, নাইট্রোজেনের ম্যাস নাম্বার ছিল কত, নাইট্রোজেনের ম্যাস নাম্বার ছিল 14, কিন্তু হাইড্রোজেনের ম্যাস নাম্বার কত, 1। হাইড্রোজেনের ম্যাস নাম্বার 1। সো তাহলে এখানের মধ্যে ফাইনালি আমাদের কি আসবে, 1 আসে। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার হাইড্রোজেন দিয়ে এক্সপেরিমেন্ট যদি করা হয়, দেন নাইট্রোজেনের 14 এর জায়গায় রিপ্লেস করে আমরা কি আনবো, 1 লিখবো। ওকে, যে নাইট্রোজেনের জন্য তাদের ম্যাস নাম্বার ছিল 14u, সো তাহলে ওইটার জন্য এক্সপ্রেশনে ওরকম কাটাকাটি করে ফাইনালি কি থাকছে, 14টা থাকছে। সো এখন হাইড্রোজেন দিয়ে যদি এক্সপেরিমেন্টটা করি, তো তাহলে হাইড্রোজেনের জন্য এখানে ভ্যালুটা কত আসবে, ম্যাস নাম্বারের ভ্যালুটা আসবে 1। ওকে, সো এই জিনিসটা এটা তোমরা নিজেরা শো করেও দেখতে পারবা। হ্যাঁ, নিজেরা এরকম y এর ভ্যালুটা শো করেও নিজেরা দেখতে পারবা যে কিভাবে করে করতে হয়। আমি নিজে যখন নাকি সলভ করতে গেছিলাম, গাধার মতো কি করছি, ওরা যে বলছে যে y এর এক্সপ্রেশন এটা আনা যায়, আমি ফার্স্টে কোশ্চেন বুঝি না, আমি ফার্স্টে ভাবছি যে ওরা মনে হয় শো করতে বলছে যে y ইকুয়ালস টু এটা যে লেখা যায় এটা শো করো। তো তাইলে পরে আমি অনেক ম্যাথ ট্যাথ করে এরপর এই জিনিসটা শো করছে, এরপর এসে দেখে যে কোশ্চেনের মধ্যে তো এটা দিয়েই দিছে, এরপর চাইছে হলো পরের জিনিস। তো তখন ওখানের মধ্যে থেকে ওই জিনিসটা দেখা গেছে কি, যে তারা নাইট্রোজেন দিয়ে যখন এক্সপেরিমেন্ট করছে, তো তখন এখানের মধ্যে ভ্যালুটা হলো 14। তো তাহলে যখন হাইড্রোজেনের কলিশন নিয়ে কথা বলবে, তখন এখানে ভ্যালুটা কত লিখবো আমরা, 1 লিখবো। ওকে মুস্তাকিম, মুস্তাকিম বুঝতে পারছো? মুস্তাকিম চ্যাটে লিখছে মনে হয়। ওকে, আচ্ছা, সো তাহলে এখানের জন্য আমরা দেখি কোশ্চেনের মধ্যে কি বলছে, এক্সপ্রেশনের কথাটা বলে রাখলাম যে নাইট্রোজেনের জন্য 14 হবে আর হাইড্রোজেনের জন্য ভ্যালুটা কত হবে, 1 হবে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখি কি বলতেছে, বলতেছে C1 এ the maximum velocity of the hydrogen atom, এই যে এখন এসে বললো হাইড্রোজেন, এতক্ষণ নাইট্রোজেন দিয়ে ইকুয়েশনটা ডেরাইভ করলো, সব করলো, এখন এসে কি করতেছে, হাইড্রোজেনের কলিশন নিয়ে কথা বলতেছে। কি বলতেছে দেখো, the maximum velocity of hydrogen atoms displaced by neutrons in the same experiment, যে সেম এক্সপেরিমেন্টে নিউট্রন যায় এতক্ষণ নাইট্রোজেন অ্যাটমে হিট করছিল, এখন যা কাকে হিট করতেছে, হাইড্রোজেন অ্যাটমকে হিট করতেছে। বলতেছে হাইড্রোজেন অ্যাটমের ভেলোসিটি কত হয়, 3 × 10⁷। ওকে, ভেলোসিটি কত হয়, 3.0 × 10⁷। সো এখন শো করতে বলছে কি, the mass of a hydrogen atom is 1u। সো এইটা হলো তোমাদের হিন্ট। ওকে, দিস ইজ ইওর হিন্ট, যে নাইট্রোজেনের মাস ছিল 14u। ওকে,
নাইট্রোজেনের মাস ছিল কত? নাইট্রোজেনের মাস ছিল 14U। তো তাহলে নাইট্রোজেনের জন্য আমরা এক্সপ্রেশনটা বের করছি এইটা, যে প্লাস এখানে কি আছে 14, কিন্তু হাইড্রোজেনের মাস কত? হাইড্রোজেনের মাস হলো 1U। সো তাহলে এখানের জন্য 14 এর জায়গায় আমরা কত লিখবো? 1 লিখবো। ওকে, আমরা এখানের মধ্যে ভ্যালুটা লিখবো কত? 1। সো এখন বলতেছে show that the relative mass capital N of neutron is 1. So let's see what happens. So এখন y টা কি? Y is the final velocity, right? Y is the final velocity. তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি আসে? এখানের জন্য y হলো আমাদের ফাইনাল ভেলোসিটি, which is কত? 3 × 10⁷ মিটার পার সেকেন্ড। ওকে, y হলো ফাইনাল ভেলোসিটি কার জন্য? শিফা এতক্ষণে আসছে নাকি ডিসকানেক্ট হয়ে গেছিল? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে y হলো আমাদের ফাইনাল ভেলোসিটি অফ কে ছিল? y was the final velocity of nitrogen, তাই না? y was the final velocity of nitrogen। এখন এখানের জন্য y কি হবে? ফাইনাল ভেলোসিটি অফ হাইড্রোজেন হবে। তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করা যায়। ওকে, তো এখন এখানের মধ্যে থেকে আমরা ক্যালকুলেশনটা করে দেখি যে ভ্যালুটা কোনটা কি আসে। ওকে, সো এখন এখানের জন্য ফার্স্টে আমরা কাজগুলা করি। ওকে, তো এখন এটা হলো আমাদের কি সি নাম্বার। ওকে, সো এটা হলো 7 এর সি। ফার্স্টে আমরা y এর ওই এক্সপ্রেশনটা লিখি। y এর ওই এক্সপ্রেশনটা কি ছিল? y এর ওই এক্সপ্রেশনটা ছিল যে 2nx ডিভাইডেড বাই n প্লাস 14। 2nx ডিভাইডেড বাই n প্লাস 14। এটা হলো কার জন্য? এটা হলো ফর নাইট্রোজেন। ওকে, যে নাইট্রোজেনের জন্য আমাদের এটা হলো এক্সপ্রেশন। সো এখন এখানের জন্য দেখো যে এখানের মধ্যে কাজটা কি, যে নাইট্রোজেনের জন্য আমরা এই একটা এক্সপ্রেশন পাইছি। ওকে, আর হাইড্রোজেনের জন্য তাহলে আমাদের ইয়েটা কি হবে? হাইড্রোজেনের জন্য আমাদের ফর্মুলাটা হবে 2nx ওকে ডিভাইডেড বাই n প্লাস 1। যে এখানে 14 এর জায়গায় আমরা কত লিখবো? 1 লিখবো। এটা কার জন্য? এটা হলো ফর হাইড্রোজেন। ওকে, এটা হলো হাইড্রোজেনের জন্য। ফার্স্টে আমরা কাজটা কি করব দেখো, ফার্স্টে ইউজিং দিস, হ্যাঁ, এইটা ইউজ করে আমরা ফার্স্টে x এর ভ্যালুটা বের করব। আমরা কি x এর ভ্যালু জানি? x এর ভ্যালু জানি না। হ্যাঁ, আমরা x এর ভ্যালুটা জানি না। সো তাহলে ফার্স্টে আমরা কি করে নিব? ফার্স্টে আমরা x এর ভ্যালুটা বের করে নিব। যে এখানের জন্য কাজটা কি দেখো, সরি, এখানের জন্য কাজটা কি, y এর ভ্যালুটা কত বের করছিলাম আমরা? নাইট্রোজেন একদম a নাম্বার কোশ্চেনে, একদম a নাম্বার কোশ্চেনে আমরা নাইট্রোজেনের ভেলোসিটি বের করছিলাম। কত আসছিল? এই যে এখানের মধ্যে ভেলোসিটি কত আসছিল নাইট্রোজেনের? 4.1 ইনটু 10 টু দি পাওয়ার কত? 6, তাই না? আমরা বের করছিলাম কত? 4.1 ইনটু 10 টু দি পাওয়ার 6। তো তাহলে এখানের মধ্যে থেকে আমরা এটা ইউজ করি যে 4.1 into 10 to the power 6 is equal to 2nx, ঠিক আছে, ডিভাইডেড বাই n প্লাস 14। সো তাহলে এইটা আমরা একটা এক্সপ্রেশন পাইতেছি, এইটা আমরা একটা এক্সপ্রেশন পাইলাম। আর আরেকটা কি, এখানের জন্য y এর ভ্যালু কত? এখানের জন্য y এর ভ্যালু কত? আমাদেরকে ভেলোসিটিটা বলছে না যে 3.0 ইনটু 10 টু দি পাওয়ার কত? 7, রাইট? 3.0 ইনটু 10 টু দি পাওয়ার 7। সো তাহলে এখানের জন্য কত লিখবো? এটা ইজ ইকুয়াল টু 2nx ডিভাইডেড বাই n প্লাস 1। ওকে, সো এখন এখানে আমাদের কয়টা এক্সপ্রেশন হলো? দুইটা এক্সপ্রেশন হইছে না? সো দিস ইজ এক্সপ্রেশন 1, দিস ইজ এক্সপ্রেশন 2, সরি। এখন আমরা কি করব? ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করলে আমরা কি পেয়ে যাব? x এর ভ্যালুগুলি কাটাকাটি চলে যাবে না?
এখানের মধ্যে আমরা কি করব দেখো, দুইটা আমরা ইকুয়েশন বের করলাম। নাও হোয়াট উই উইল ডু, we have two equations over here. Now we will say that divide equation 1 by equation 2, যে কোন একটা ডিভাইড দিলেই হইছে। ওকে, এখানের জন্য আমাদের আলাদা কোনো ইয়ে নাই। সো এখন এখানের মধ্যে ডিভাইড দিলে কাজটা কি হবে দেখি, যে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করলে কি হয়। ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করলে 4.1 into 10 to the power 6 divided by 3.0 into 10 to the power 7, it is equal to, উপরে আমাদের কি 2nx divided by n plus 14 divided by নিচে কি আসতেছে, নিচে আসতেছে 2nx divided by n plus 1. ওকে, সো নাও এখানের জন্য দেখো এই 2nx আর 2nx কি যায়, কাটাকাটি চলে যায় না, 2nx আর 2nx এখানের মধ্যে থেকে কাটাকাটি চলে যায়। সো হোয়াট উই হ্যাভ, যে এখানের মধ্যে দেখো এই n plus 14 টা নিচে নেমে আসবে, আর এই n plus 1 টা কি করবে, ইকুয়েশনের উপরে উঠে যাবে না। যে n plus 14 টা উপরের ইকুয়েশনের নিচে ছিল, ডেনোমিনেটরে ছিল, আর n plus 1 টা নিচের ইকুয়েশনের ডেনোমিনেটরে ছিল। সো তাহলে n plus 1 টা উপরে উঠে যাবে, আর n plus 14 টা কি করবে, ইকুয়েশনের নিচে নেমে আসবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কি বললাম? No, ভাইয়া। ওকে, সো তাহলে আমরা পরের লাইনটা এখানের মধ্যে লিখে ফেলি। লেটস সি, যে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে, যে 4.1 into 10 to the power 6 divided by 3.0 into 10 to the power 7 is equal to n plus 1 divided by n plus 14. এখন এখানে এতটুকু বের করার পর দেন তোমরা ক্যালকুলেটরে বসায় সলভ ফর n দিলে পরে ভ্যালু চলে আসবে। এটা করতে পারো তোমরা ক্যালকুলেটরে। এই এরকম একটা অবস্থা আছে, এখান থেকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশনের এইসব কাহিনী না করে দেন ডিরেক্টলি তুমি বললা n ইকুয়াল টু এত, বের করতে পারবা। মোহামিন কিভাবে করে জানো? মোহামিন, মোহামিন কে আসো? আচ্ছা তোমরা বাকিরা যারা আছো তোমরা কি পারো কিভাবে করে এটা ক্যালকুলেটরে বসায় ডিরেক্টলি বের করতে হয়? না ভাইয়া, ভুলে গেছি ভাইয়া। আচ্ছা তো তাহলে কাজ করো, এটা ক্যালকুলেটর সবাই হাতে নাও। হ্যাঁ নিশ্চয়ই ভাইয়া। ওকে, তো সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে ফার্স্টে এই যে রেশিও ফর্মে লেখা যায় না, এই যে একটা ফ্র্যাকশন দেওয়ার মতো যে একটা বাটন আছে, এই যে রেশিও দেওয়ার যে বাটনটা, এটা আচ্ছা মোহামিনের মাইকে প্রবলেম। ওকে, সো তাহলে কি বলতেছি, যে তোমরা ফার্স্টে ওই রেশিও ফর্মের ওখানে যাও, দেন ওইটাতে উপরে লিখো, উপরে লিখো 4.1 into 10 to the power 6 লিখছো? হ্যাঁ ভাইয়া, এটার আনসারও ফাইন্ড করে দেব। ওকে, না, না। ভেরি গুড। যারা যারা ভুলে গেছে তাদের জন্য দেখাই দিতেছে আরেকবার। ওকে, সো এখন এখানের মধ্যে কি উপরে লিখলা কত, 4.1 into 10 to the power 6, আর নিচে লিখো 3.0 into 10 to the power 7। ঠিক আছে, লিখছো সবাই? জি ভাইয়া। ওকে, লিখেছি এখন ভাইয়া। এখন আলফা প্রেস করে, এখন আলফা প্রেস করে এই ক্যালক যে বাটনটা আছে এখানে প্রেস করে দেন, ইকুয়াল টু সাইনটা আসবে আর কি। লিখছো? জি ভাইয়া। দেন ইকুয়েশনের ওই পাশে এখন আবার ওই রেশিওর ওই জিনিসটা নিয়ে আসো, দেন উপরে লিখো x plus 1, উপরে যে আলফা ব্র্যাকেট ক্লোজ, ওইটা দিলে পরে x আসবে না? মাহি কবির বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে উপরে লিখো x plus 1, নিচে লিখো x plus 14। লিখছো? এক্সপ্রেশনটা আমাদের যে এই এক্সপ্রেশনটা যেটা এখানে লিখলাম, এই জিনিসটা ডিরেক্টলি আমরা ক্যালকুলেটরে বসাইছি, শুধু n এর জায়গায় কি লিখছি, শুধু n এর জায়গায় x লিখছি।
এতটুকু সবাই তুলতে পারছো ক্যালকুলেটরে? জি ভাইয়া। ওকে, সো তাহলে এতটুকু ক্যালকুলেটরে তোলার পর এখন কি করবা? এখন শিফট প্রেস করে দেন ক্যালক বাটনটা চাপ দাও। শিফট দিয়ে ক্যালক বাটনটা প্রেস করো, দেন ওখানের মধ্যে আসে না যে সলভ ফর এক্স, এমন একটা অপশন আসে না? জি ভাইয়া। দেন ওখানের মধ্যে ইকুয়াল টু, যে নরমাল এই যে নিচে যে ইকুয়াল টু আছে ইকুয়াল টু প্রেস করো, দেখো কি দেয়। 1.0579 79 কত আসছে এন এর ভ্যালু? 1.0579 1.0579 এরকম না? জি ভাইয়া। সো তাহলে এখানের মধ্যে আমরা কি লিখবো ফাইনালি, যে n ইকুয়ালস টু কত, যেটা আমাদেরকে তো শো করতে বলছে নাকি, এখানের মধ্যে শো করতে বলছে যে এটার ভ্যালুটা কত হবে, 1 হবে। সো তাহলে এই জিনিসটা কত আসে, 1 আসে। ওকে, সো তাহলে n ইকুয়ালস টু কত, n এর ভ্যালু হলো 1। সো তাহলে মাস অফ নিউট্রন কি বলছে না, mass of neutron is equal to nu। সো এখন n এর ভ্যালু যদি 1 হয়, সো তাহলে mass of neutron হলো u। তো এখন u এর ভ্যালু কত, 1.66 into 10 to the power minus 27 kg। ওকে, সো তাহলে এইখানে আমাদের মেইনলি কোশ্চেনের অ্যানসারটা এখানেই শেষ, যে n ইকুয়ালস টু 1 দেখানোতে আমাদের কোশ্চেনের অ্যানসারটা শেষ। আমি শুধু এটা এক্সট্রা করে রাখলাম যে নিউট্রনের মাস যে এত, এটা দেখাইলাম আর কি। ওকে, এটা আমাদের পরে আসবে, আবার এটা আমাদের পার্টিকেল ফিজিক্সে কাজে লাগবে, নিউক্লিয়ার ফিজিক্সে কাজে লাগবে। ওকে, সো এইগুলা জিনিস আমাদের দরকার হবে। সো এখন সবার মনে পড়ছে ক্যালকুলেটর অ্যাকচুয়ালি ডিরেক্টলি কিভাবে আমরা এই এক্সপ্রেশন গুলা থেকে ভ্যালু বের করে ফেলতে পারি, তাই না? যারা যারা ভুলে গেছিল তাদের আই হোপ মনে পড়ে গেছে। নাও লাস্ট কোশ্চেন বলতেছে কি, this equation cannot be applied to all collisions in this experiment, why? এই ইকুয়েশনটা কি করা যাবে না সব কলিশনের জন্য। হ্যাঁ, this equation cannot be applied to all collisions in this experiment, কেন বলতে পারবা কেউ? কারণ ভাইয়া প্রত্যেকটা কলিশন তো ইলাস্টিক হবে না। প্রত্যেকটা কলিশন আমাদের ইলাস্টিক নাও হইতে পারে। ভেরি গুড। এরপর আর কি হইতে পারে? এখানের মধ্যে থেকে আমরা দেখি যে অ্যানসার গুলা কি। ফার্স্টে আমরা 7 নাম্বারের 4.06 into 10 to the power 6 এটা বের করছিলাম। দেন এখানে থেকে আমরা ওই এক্সপ্রেশনটা বের করছি, এটাতেও প্রবলেম নাই। ইলাস্টিক কলিশন মানে হলো কাইনেটিক এনার্জি কনজার্ভ। দেন এখানের মধ্যে আমরা নাইট্রোজেনের কাইনেটিক এনার্জি আফটার কলিশন বের করছি। এই যে এখানের মধ্যে দেখো ইউজ অফ ইকুয়েশন, n is the denominator and can be included with এটা। সো এখন এই যে দেখো n plus 1 এর সময় 3 into 10 to the power 7। সো n plus 1 মানে কার জন্য, ফর হাইড্রোজেন। আর n plus 14 টা কার জন্য ছিল, ফর নাইট্রোজেন ছিল। সো এইভাবে করে আমরা ক্যালকুলেশনটা করছি। ওকে, সো দেন ফাইনালি n এর ভ্যালু কত আসছিল, এই যে 1.06 মাত্র যেটা বললাম। এখন এই যে তানজিম যে সুন্দর অ্যানসারটা বলছে যে সবগুলা কলিশন ইলাস্টিক নাও হইতে পারে। সো এইটা আর আরেকটা কি, যে পার্টিকেলের ভেলোসিটি যত লাইটের স্পিডের কাছাকাছি যাবে, হ্যাঁ পার্টিকেলের ভেলোসিটি যত লাইটের স্পিডের কাছাকাছি যাবে তত কি হবে, পার্টিকেল ভেলোসিটি যত লাইটের স্পিডের কাছাকাছি যাবে তত তার মাস ইনক্রিজ করতে থাকে। ওকে, যে when a particle reaches a velocity close to the speed of light তখন তার মাস কি করে, ইনক্রিজ করে। ওকে, চ্যাটে অনেকজন অনেক কিছু লিখে ফেলছে। মুহাইমিন কি কিসের জন্য জিজ্ঞাসা করতেছো, কেন ভাইয়া? মাস ইনক্রিজ করে, এটা আমাদের রিলেটিভিটির ব্যাপার, এটা আমাদের আইনস্টাইনের ল। হ্যাঁ, আইনস্টাইনের ল বলে যে যখন নাকি আমাদের কোনো কিছুর ভেলোসিটি ক্লোজ টু দা স্পিড অফ লাইট যায় তখন তার মাস বাড়া শুরু করে, টাইম আস্তে আস্তে ফ্লো করে। ওকে, যে টাইম ডাইলেশন হয়।
আবার লেন্থ কমে যায়। এই জিনিসটা যে তুমি এই জিনিসটা ইন্টারস্টেলার মুভিতে আর অনেকগুলো মুভিতে দেখছো না, যে কি হয় যে যখন কেউ ওরকম স্পেসে যায় যখন নাকি কেউ কি করে অনেক হাই ভেলোসিটিতে মুভ করে তখন তার জন্য টাইমটা কি করে আস্তে আস্তে যায়। ওকে, তো এর জন্য যারা ওইরকম স্পেসে যায় আর যারা নাকি অনেক হাই ভেলোসিটিতে মুভ করে তাদের এজিংটা আস্তে আস্তে হয়, বিকজ তার জন্য টাইমটা কি করে আস্তে আস্তে ফ্লো করে। ওকে, সেইগুলো হলো আমাদের রিলেটিভিটির কাজ, এগুলো আমরা পরে দেখব। পার্টিকেল ফিজিক্স এর মধ্যে আমরা এই রিলেটিভিটির জন্য টাইম নিয়ে আর ম্যাস নিয়ে এগুলা নিয়ে ডিল করব, যে যত স্পিড অফ লাইটের কাছাকাছি যাবে আমাদের একটা অবজেক্টের ভেলোসিটি তত তার ম্যাসটা বাড়বে আর কি করবে টাইমটা আস্তে আস্তে ফ্লো করবে। এই দুটো জিনিস নিয়ে আমাদের এ লেভেলসে ডিল করতে হবে A2 তে। ওকে, সো এখন এই কোশ্চেন নিয়ে কোশ্চেন নাম্বার 7 এটা নিয়ে আমাদের আই হোপ আর কার কোনো কোশ্চেন নাই আছে? সিনথিয়া, রিশা, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, সো তাহলে এটা রিলেটেড যদি কোনো কোশ্চেন না থাকে সো তাহলে তো ভালো। নাও উই উইল গো টু সার্কুলার মোশন ম্যাথমেটিক্স, যেগুলো আমরা কয়টা বাকি রাখছিলাম না, সো সার্কুলার মোশনের কয়টা এরকম ম্যাথ গুলো আমরা দেখবো। ওকে, সো এটা গেল আমাদের মোমেন্টামের এক্সাম প্র্যাকটিস। আরে কি স্ক্রিনিং গেছে গিয়া, একটু ওয়েট করো, স্ক্রিনটা এখানে রিস্টোর করতেছি। শিফার কি খবর? শিফা বাসায় পড়ালেখা করতেছো ঠিক মতো? জি ভাইয়া। ভেরি গুড। রাফিদ? ইয়েস স্যার। রাফসান কোথায়? রাফসান তো ক্লাস টাস করতেছে না দেখি। হ্যাঁ, ও যে অ্যাসাইনমেন্ট গুলো করে যাচ্ছে আপাতত। কি? ও অ্যাসাইনমেন্ট গুলো করছে ওগুলো। ও আচ্ছা, দাঁড়াও এখানের মধ্যে স্ক্রিন শেয়ারিং আর ওই অ্যাপটা প্রবলেম করতেছে, একটা মিনিট একটু ওয়েট করো। ওকে, এখন আবার স্ক্রিন চলে আসছে, এটা শেয়ার করে দেই। আচ্ছা, তো সবাই এখন আবার স্ক্রিনটা দেখতে পাইতেছো? জি ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে থেকে আমরা দেখি যে এতক্ষণ আমরা মোমেন্টামের এক্সাম প্র্যাকটিসটা শেষ করলাম। নাও সার্কুলার মোশন ম্যাথমেটিক্স কন্টিনিউড। তো এখন এখানের মধ্যে আমাদের বেসিক আইডিয়াটাই কি ছিল, তোমাদেরকে যে ভিডিওটা দিছিলাম, হ্যাঁ, তোমাদেরকে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটার মধ্যে মেইন আমার বোঝানোর ইন্টেনশনটাই ছিল যে তোমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সের কাহিনীটা। এখন ওইটা নিয়ে তোমরা কতজন এখানের মধ্যে কনফিউজড আছো, সো তাহলে ওই জিনিসটা আমি ফার্স্টে এখানের মধ্যে ক্লিয়ার করব। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে ফারহান আমাকে যে কোশ্চেনটা বলছে একদম ক্লাসের শুরুতে, হ্যাঁ, ফারহান একটা কোশ্চেন করছে এরকম যে যখন নাকি কি হয়, যখন নাকি কোন একটা গাড়ি এরকম একটা জায়গায় আছে। তো এখন এখানের জন্য দেখো ফারহান তুমি মেইনলি কাজটা কি করবা, তোমাকে এখানের মধ্যে বলে দেই। তুমি এখানের মধ্যে কাজটা কি করবা, দেখো যে যখন নাকি এরকম পজিশনে আছে যে বটম অফ দা ট্র্যাক, ওকে,
এখন দেখো গাড়িটার উপর কি কি ফোর্স কাজ করতেছে, ওয়েট তো অলওয়েজ ডাউনওয়ার্ড, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, ওয়েট অলওয়েজ ডাউনওয়ার্ড। ওকে, এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করবে? উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো যেই সাইডে যেই পার্টের সাথে কন্ট্যাক্টে আছে তার পারপেন্ডিকুলারলি এমন ডিরেকশনে কাজ করবে। ওকে, হ্যাঁ তো তাহলে এখন এখানের মধ্যে ফোর্স কাজ করতেছে কয়টা বলো ফারহান? দুইটা ফোর্স। তো এখন এখানের মধ্যে থেকে আমরা দেখব কি এই দুইটা ফোর্সের মধ্যে কি সেন্ট্রিপিটাল ফোর্স বলতে কোনো ফোর্স আছে? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা বা সেন্ট্রিপিটাল ফোর্সের কাছাকাছি না? কাছাকাছির কিছু না, এখানের মধ্যে এই কনফিউশনটা যেন না হয় এর জন্য তো তোমাদেরকে রেজাল্টেন্ট ফোর্সের ওই জিনিসটা এতবার করে বলা হয়েছে যে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স কোনো ফোর্সের টাইপই না। সেন্ট্রিপিটাল ফোর্স ইজ নট এনি টাইপ অফ ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি? একটা আনব্যালেন্সড ফোর্স যেটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল কাজ করে, তাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি। সেন্ট্রিপিটাল ফোর্স কোন ফোর্স টাইপের আন্ডারে পড়ে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ফোর্স হলো দুইটা। সো এখন নরমাল রিঅ্যাকশন ফোর্স মাইনাস ওয়েট করার পর, হ্যাঁ, নরমাল রিঅ্যাকশন ফোর্স মাইনাস ওয়েট করার পর আমাদের যেই আনব্যালেন্সড ফোর্সটা থেকে যাবে, দ্যাট আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স মাইনাস ওয়েট করার পর যতটুকু থেকে যাবে আর কি আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা যা হবে, দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ সেন্ট্রিপিটাল ফোর্স। বুঝতে পারছো? জি ভাই। এরপরে মনে করো যে টপ অফ দা সার্কেল, হ্যাঁ, যে মনে করো আমি টপ অফ দা সার্কেল, এখানের মধ্যে সার্কেলটা বড় করে আঁকি, তো তাহলে আমরা ওরকম সুন্দর মতো দেখাইতে পারবো। ওকে ওকে, তো এখন এখানের জন্য দেখো যে গাড়িটা এরকম নিচের পজিশনে ছিল, তো তাহলে এখানের জন্য কাজটা কি বলছিলাম? এখানের জন্য কাজটা বলছি যে the weight is acting downward from the center of gravity and the normal reaction force is acting upwards. Okay, so এখন তোমার এখানের মধ্যে কাজটা কি হবে? এটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো তাহলে at bottom কি হবে? নরমাল রিঅ্যাকশন ফোর্স মাইনাস ওয়েট ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। ওকে, সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স মাইনাস ওয়েট করার পর যেই ভ্যালুটা থাকবে ওইটা হবে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু, এন্ড দ্যাট আনব্যালেন্সড ফোর্স ইজ হোয়াট? That unbalanced force is pointing towards the center of the circle. That's why this force is being called centripetal force. Okay, now at the top of the circle এরকম পজিশনে এখন এখানের মধ্যে কাজটা কি? এখন এখানের মধ্যে ওয়েট নিচের দিকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে? নিচের দিকে। নরমাল রিঅ্যাকশন ফোর্সও নিচের দিকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো এখন টপ অফ দা সার্কেলে কি হবে? সো এখন এখানের জন্য টপ কি হচ্ছে এই জায়গার মধ্যে যে নরমাল রিঅ্যাকশন ফোর্স প্লাস ওয়েট, হ্যাঁ, নরমাল রিঅ্যাকশন ফোর্স প্লাস ওয়েট করার পর কত আসে? সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু। ওকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স প্লাস ওয়েট করার পর কি আসে? mv স্কয়ার বাই r। এখন বটম অফ দা সার্কেলে ভেলোসিটি হলো vb, হ্যাঁ, আর টপ অফ দা সার্কেলে ভেলোসিটিটা কি বলতেছি? vt। ওকে, সো এখন ভেলোসিটি যদি ডিফারেন্ট হয় তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু আলাদা হবে, ভেলোসিটি যদি সেম থাকে তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু সেম থাকবে, এরকম। ওকে, সো তাহলে এই কনফিউশনে কখনো যাবা না যে সেন্ট্রিপিটাল ফোর্সকে ফার্স্টে একটা ফোর্স ধরে ওইভাবে করে কাজ করলে পরে তুমি ম্যাথের মধ্যে ভুলগুলা করবা। যে ওখানের মধ্যে তোমাদের ভিডিও যে দিছিলাম, হ্যাঁ, ওই ভিডিওর মধ্যে তোমরা আরেকটা সিচুয়েশন পাইছো না, হাম্প ব্যাক ব্রিজ, যে এরকম একটা ব্রিজ আছে, তো এগুলাকে কি বলে? এই ব্রিজকে বলে হাম্প ব্যাক ব্রিজ। ওকে, এগুলা ব্রিজকে বলে হাম্প ব্যাক ব্রিজ। হাম্প মানে কি? যে কুজা হয়ে থাকে না, কতজন এরকম কুজা হয়ে থাকে যে, তো এটা হলো হাম্প। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? যে তোমার এট দা টপ একদম এই পজিশনে, হ্যাঁ,
এই পজিশনে তোমার অবজেক্টের ওয়েট হলো নিচে, নরমাল রিঅ্যাকশন ফোর্স উপরে, নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো আপওয়ার্ড। ওকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো আপওয়ার্ড। এখন এট দ্য টপ অফ দ্য ব্রিজ, একদম হামব্যাকের একদম টপের মধ্যে এই জায়গায় যায় দ্য মিনিমাম, এই জায়গায় দ্য মিনিমাম normal reaction force can be what? Normal reaction can be 0. যে একদম টপে যায় যদি আমাদের কি হয়, কন্টাক্টটা মোমেন্টারিলি ছুটে যায়, তো তাইলে পরে আমাদের কি হবে না, সেফটির কোনো ইস্যু থাকবে না, বিকজ ঠিক এর পরের সেকেন্ডে সে কি করতে পারবে, ঠিক এর পরের সেকেন্ডে সে আবার রোডের সাথে কন্টাক্টে চলে আসতে পারবে। কিন্তু যদি একটা কাজ করে, কি কাজ করে দেখো, কিন্তু যদি একটা কাজ করে এরকম যে এখান থেকে মুভ করতে সময় মনে করে এরকম একটা অবস্থায় আছে, এরকম একটা জায়গায় আছে, এমন একটা জায়গায় যদি নরমাল রিঅ্যাকশন ফোর্স 0 হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন, এমন একটা জায়গায় যদি নরমাল রিঅ্যাকশন ফোর্স 0 হয়ে যায় কি হবে, সে এরকম উড়ে যাবে। ঠিক আছে, যে সে এরকম একটা জায়গায় উপরে উঠতেছে, এমন একটা জায়গায় যদি কন্টাক্টটা ছুটে যায়, সে কি করবে, কন্টাক্টটা ছুটে একটা ফল করবে, আর ফ্রিলি ফল করবে কতক্ষণ। সো তাহলে এরকম হইলে পরে কি আমাদের অ্যাক্সিডেন্টের একটা রিস্ক থাকে। সো কিন্তু সে এরকম ঠিকমতো উঠতেছে উঠতেছে উঠতেছে, একদম টপ অফ দা সার্কেলে যায়, যদি কন্টাক্টটা মোমেন্টারি ছুটেও যায়, ঠিক আছে, পরের সেকেন্ডে সে আবার কি করতেছে, গ্রাউন্ডের সাথে যে এরকম একটা অবস্থায় তার কন্টাক্ট ছুটলো, এখন তার কি হবে, গাড়িটা আরেকটু সামনে আগাইলে তার চাকার সাথে রোডের কি চলে আসবে, একটা কন্টাক্ট চলে আসবে। সো তাহলে এখানে আমাদের সেফটি রিলেটেড কোনো প্রবলেম হবে না। ওকে, সো তাহলে এরকম কাজগুলা যে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের ক্যালকুলেশন গুলির সময়, হ্যাঁ, সেন্ট্রিপিটাল ফোর্সের ক্যালকুলেশন গুলির সময় আমরা কি করব, এট দ্য টপ অফ দ্য সার্কেলে আমাদের মিনিমাম ভ্যালু অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স, নরমাল রিঅ্যাকশন ফোর্স 0-র বেশিও হইতে পারে, এটা কোনো প্রবলেম না। যে তুমি আস্তে আস্তে চালাইতেছো গাড়ি, সো আস্তে আস্তে গাড়ি চালাইলে কি হবে, আস্তে আস্তে গাড়ি চালাইলে the normal reaction force will never be 0, always the car will be in contact with the road, তাইলে পরে তো আরো সেফ, ওইটা নিয়ে কোনো প্রবলেম না। কিন্তু আমরা এগুলা কেন করি, আমরা এই নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটাকে 0 ধরে ক্যালকুলেশন গুলা কখন করি, যখন নাকি আমাদের কি করতে হবে, যখন নাকি আমাদের ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু বের করতে হবে। যে বললো যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম সেফ স্পিড, যে আমাদেরকে যদি এমন কোশ্চেন করে যে what is the maximum safe speed, what is the maximum safe speed at which the car can be driven, at which the car can be driven over the humpback bridge, যে হাম্পব্যাক ব্রিজের উপর দিয়ে ম্যাক্সিমাম কত স্পিডে গেলে পরেও আমাদের কি হবে না, কোনো প্রবলেম হবে না। ম্যাক্সিমাম স্পিড মানে কি, ম্যাক্সিমাম স্পিডের একটা লিমিট আছে, যে এই ভেলোসিটির বেশি ভেলোসিটি হয়ে গেলে পরে তখন সে কি করবে, কন্টাক্ট ছুটে যাবে, সো তখন যায় আমাদের অ্যাক্সিডেন্টের রিস্ক থাকতে পারে। ওকে, সো এই হামব্যাক ব্রিজের উপর দিয়ে ম্যাক্সিমাম কত স্পিডে যাইতে পারবে। সো এখন এখানের মধ্যে আমরা দেখি যে কি করব, এখানের মধ্যে আমাদের সার্কেলটা ফার্স্টে দেখায়, যে সার্কেল অ্যাকচুয়ালি কোনটা, দিস ইজ দ্য সার্কেল। ওকে, এটা হলো আমাদের সার্কেলটা। সো তাহলে আমাদের আনব্যালেন্স ফোর্সের কাহিনীটা কি হবে, যে ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স ইকুয়ালস টু mv²/r। ওকে, এখন এটা তো যে কোনো সিচুয়েশনের জন্য, যে এট এনি পয়েন্ট অন দা ব্রিজ, ওকে, যে এট এনি পয়েন্ট অন দা ব্রিজ, এখানের মধ্যে আমাদের কাজটা কি হবে, যে ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স ইকুয়ালস টু কি mv²/r। এখন আমাদের কাছে চাইছে কি, এখন আমাদের কাছে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালুটা চাইছে। ওকে, ফর maximum value of v, okay, that is v max, okay, যে for maximum velocity
এটার জন্য আমরা কি করব, এই ভ্যালুটা ম্যাক্সিমাম হইলেই তো ভেলোসিটির ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, তাই না? যে ম্যাস আর রেডিয়াস তো ফিক্সড। এখানের মধ্যে দেখো কি বলতেছি, যে ম্যাস আর রেডিয়াস হলো কনস্ট্যান্ট। ওকে, ম্যাস আর রেডিয়াস হলো কনস্ট্যান্ট। সো এখন এই ভ্যালুটা যত বড় হবে ভেলোসিটির ভ্যালুটা কি হবে, তত বড় হবে না? মোস্তাকিম বুঝতেছো কি বলতেছি? যে তোমার জি ভাইয়া। ওকে, সিনথিয়া বুঝতেছো কি বললাম? যে এখানের মধ্যে বলছে কি এম ভি স্কোয়ার বাই আর, এটা হলো আমার এক্সপ্রেশন। এখন আমি চাইতেছি এটার ম্যাক্সিমাম ভ্যালু। তো এখন তোমার ম্যাস আর রেডিয়াস হলো কনস্ট্যান্ট। ওকে, ম্যাস আর রেডিয়াস হলো কনস্ট্যান্ট। সো তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু ম্যাক্সিমাম, মানে কার ভ্যালু ম্যাক্সিমাম? ভেলোসিটির ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম হবে না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা কাজটা কি করব দেখো। সো তাহলে আমাদের কি করতে হবে? সো তাহলে আমাদের ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স, এখানের মধ্যে কি আসবে, এম ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর। কিন্তু এই ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, যদি ওয়েট ইনক্রিজ করে নাকি যদি নরমাল রিঅ্যাকশন ফোর্স ইনক্রিজ করে? কি জিজ্ঞাসা করতেছি? ওয়েট ইনক্রিজ করে। ওয়েট ইনক্রিজ করলে আমাদের কি হবে, ওয়েট ইনক্রিজ করলে আমাদের এই ভ্যালুটা বাড়বে, তাই না? যে ওয়েট বড় আর নরমাল রিঅ্যাকশন ফোর্স ছোট হলে কি হবে, ওয়েট যত বেশি নেওয়া যায় আর নরমাল রিঅ্যাকশন ফোর্স যত কম নেওয়া যায়, তাহলে আমাদের কি আসবে, এই এক্সপ্রেশনের ভ্যালুটা তত বড় আসবে, তাই না? বুঝতেছো কি বলতেছে? যে আমি x মাইনাস ওয়াই করব। হ্যাঁ, x মাইনাস ওয়াই ইকুয়াল টু সামথিং। এখন আমি x মাইনাস ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু চাই। আমি x মাইনাস ওয়াই এর কি চাই, ম্যাক্সিমাম ডিফারেন্স চাই। ওকে, সো তাহলে ডিফারেন্সটা ম্যাক্সিমাম কখন হবে, যদি x এর ভ্যালু বাড়ে নাকি y এর ভ্যালু বাড়ে? এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু বাড়ে। x এর ভ্যালু যদি ইনক্রিজ করে সো তাহলে ডিফারেন্সটা বেশি হবে, x এর ভ্যালু যদি কম হয় সো তাহলে ডিফারেন্সটা কম হবে, তাই না? সো ইন দ্য সিমিলার ওয়ে, ওই তো y এর ভ্যালু বাড়লে তো ডিক্রিজ করবে। হ্যাঁ, তো এটা তো নরমাল একটা জিনিস, যে প্লাস মাইনাসের ব্যাপার। যে এখানের মধ্যে থেকে এখন আমাদের একটা কাজ দেখো, এখন যে আমরা ওয়েট নিয়ে কথা বললাম, ওয়েট তো বাড়া কমা নিয়ে কোনো কাহিনী নাই, ওয়েট তো আমাদের কনস্ট্যান্ট। ওয়েট অফ দা কার কি আর চেঞ্জ হবে? না। না। ওয়েট অফ দা কার হলো কনস্ট্যান্ট। সো তাহলে ওয়েট হলো ফিক্সড। সো তাহলে ওয়েটে কোনো হাত দেওয়া যাবে না, এই জিনিসটার ভ্যালু ম্যাক্সিমাম আনতে হবে। সো তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করার জন্য ওয়েট হলো কনস্ট্যান্ট। সো তাহলে কোন ভ্যালুটার মধ্যে চেঞ্জ আনলে পরে, কোন ভ্যালুটার মধ্যে কেমন চেঞ্জ আনলে পরে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালুটা পাবো? নরমাল রিঅ্যাকশন ফোর্স। নরমাল রিঅ্যাকশন কমাইলে। নরমাল রিঅ্যাকশন ফোর্স কমাইলে। সো তার মানে the minimum value of normal reaction force will give us the maximum value of velocity, right? বুঝতে পারতেছো কি বলতেছি? the minimum value of normal reaction force will give us the maximum value of velocity. so এটা আমরা লিখে রাখি এক্সপ্রেশনের মধ্যেও, যে the minimum value of n will give maximum value of velocity, maximum value of velocity যদি কি কি কনস্ট্যান্ট থাকে, যদি where weight mass আর এগুলা কি, weight mass and r এরা হলো কনস্ট্যান্ট। ওকে, যে ওয়েট কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট আর রেডিয়াস অফ দা সার্কেল কনস্ট্যান্ট। সো তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালু পাওয়ার জন্য আমার কি করতে হবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কে যত কমানো যায় তত কমাইতে হবে। এখন নরমাল রিঅ্যাকশন ফোর্স এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে? কম, বেশি কমলে কতই হবে, 0 হবে। 0 থেকে তো আর কমতে পারবে না, পারবে নরমাল রিঅ্যাকশন ফোর্স?
না। তো তাহলে the minimum value of normal reaction force can be what? The minimum value of normal reaction force can be 0. Okay, the minimum possible value of normal reaction force, the minimum possible value of normal reaction force is what? 0 Newton. So তাহলে so weight minus 0 is equal to mv max squared divided by r. So তাহলে এখানের মধ্যে কাজটা কি? weight is equal to mv max squared by r. এখন weight মানে তো mg, তাই না? So এখন mg is equal to m v max squared by r. So এখন mass কাটাকাটি গেল। So এখন v max squared is equal to কি? rg, or v max is equal to কি আসবে? root over, sorry, v max will be equal to root over rg. So এখন এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, হ্যাঁ, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি কি, দেখো এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এটা তোমরা রিয়েল লাইফের সাথে এরকম রিলেট করলে ব্যাপারটা আরো ভালো মতো বুঝতে পারবা। তোমরা স্পিড ব্রেকারের উপর দিয়ে গেছো না, অনেক টাইপের স্পিড ব্রেকার, অনেক টাইপের স্পিড ব্রেকার আছে এরকম, যে মনে করো অনেক টাইপের স্পিড ব্রেকার আছে একদম এরকম হঠাৎ করে এরকম একটা বাম্পের মতো, আবার কতগুলি স্পিড ব্রেকার আছে এরকম, তাই না, যে জেন্টাল একটা স্লোপ এরকম। এরপর আবার কতগুলি স্পিড ব্রেকার আছে এমন যে এরকম উঠছে, বলতে গেলে এমন একটা জায়গায় যায়, দেন আবার এমন। যে তোমরা সংসদ ভবনের সামনে, হ্যাঁ, সংসদ ভবনের সামনে দিয়ে যে স্পিড ব্রেকারটা পাও, ওই স্পিড ব্রেকার গুলা কি এরকম টাইপের স্পিড ব্রেকার না? এরকম টাইপের স্পিড ব্রেকার যে অনেক জেন্টেল একটা এরকম ইনক্লাইন্ড সারফেস থাকে, হ্যাঁ, একটা জেন্টাল এরকম একটা হাম্প থাকে, দেন আবার যায় কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়। এখন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কাজটা কি হয়, এখানের মধ্যে সার্কেলটা হলো এতটুকু, এখানের মধ্যে আমাদের সার্কেলটা হলো এতটুকু, আর এইখানের জন্য আমাদের সার্কেলটা কি, এখানের জন্য আমাদের সার্কেলটা অনেক বড়। দেখতেছো যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের রেডিয়াস যে আমাদের কিভাবে ভ্যারি করতেছে, এই ব্যাপারটা কি বুঝতে পারতেছো মাহি? জি ভাইয়া। ওকে, এখন এখানের মধ্যে খেয়াল করো যে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস এখানের মধ্যে বের করছি, ওই জিনিসটা আমরা দেখবো। দিস ইজ আর, দিস ইজ অ্যানাদার ভ্যালু অফ আর, দিস ইজ ইভেন আ লার্জার ভ্যালু অফ আর। তুমি সংসদ ভবনের ওখানে দিয়ে যখন নাকি গাড়ি দিয়ে যাও, তখন ওখানের মধ্যে দেখবা যে স্পিড ব্রেকারের উপর দিয়ে যখন নাকি যাও, ওখানের মধ্যে কিন্তু এত বেশি বাম্পি মনে হয় না। যে এরকম স্পিড ব্রেকার থাকলে, এরকম স্পিড ব্রেকার থাকলে পরে কি মনে হয় যে হঠাৎ মনে করো গাড়িটা এরকম উপরে উঠে বা নিচে নামছে, এরকম একটা বেশি একটা ধাক্কা ফিল করো, হ্যাঁ। ওই জিনিসটা কেন? বিকজ তোমার এইগুলা স্পিড ব্রেকারের কি, এইগুলা স্পিড ব্রেকারের রেডিয়াস অফ দা সার্কেল কি অনেক ছোট না মাহি? এগুলা স্পিড ব্রেকারের তোমার রেডিয়াস অফ দা সার্কেল কি অনেক ছোট। ওকে, সো রেডিয়াস অফ দা সার্কেল যদি কম হয়, তো এখন এখানের মধ্যে দেখো তো দ্য ম্যাক্সিমাম স্পিড, দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড, যে সেফ স্পিড আর কি, ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু, রেডিয়াস যত কম হবে ম্যাক্সিমাম সেফ স্পিডের ভ্যালু কি তত কম না? তার মানে তুমি এখানের মধ্যে গাড়িটা কি করতেছো, গাড়িটা এরকম নরমালি চালাইতেছো, তুমি গাড়িটা এরকম চালাইতে সময় তুমি যদি ডিসিলারেট না করো, যে স্পিড ব্রেকারে ওঠার আগে তুমি যদি ডিসিলারেট না করে তুমি ডিরেক্টলি স্পিড ব্রেকারে উঠে যাও, তো তখন এরকম হঠাৎ করে মনে হবে যে গাড়িটা একটা ঝাঁকি খাইছে, ঠিক আছে। এরপর ওখানের মধ্যে মনে হয় যে গাড়ির নিচের যে এরকম বাম্পার থাকেন, ওখানের মধ্যে ইয়ের যে পার্টটা থাকে, ওখানের মধ্যে যা মনে হয় যে স্পিড ব্রেকারের সাথে ওইটা কি করতেছে, ধাক্কা খাইতেছে, এরকম একটা ফিলিং আসে, হ্যাঁ। কিন্তু তুমি যখন নাকি এরকম মনে করো জেন্টাল একটা স্লোপের উপর দিয়ে যাবা, তখন তার কি রেডিয়াস অফ দা সার্কেল কি অনেক বড়, তাই না? রেডিয়াস অফ দা সার্কেল বড় দেখে কি করে না, গাড়িটা তখনও রোডের সাথে কন্টাক্ট ছুটতে পারে না,
বিকজ তার রেডিয়াসের ভ্যালু বড়। সো রেডিয়াসের ভ্যালু যদি বড় হয় সো তাহলে কি দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভেলোসিটি, হ্যাঁ রেডিয়াসের ভ্যালু যদি বড় হয় সো তাহলে কি হবে দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভেলোসিটি উইল অলসো বি লার্জার। সো তাহলে তখন ওখানে আমাদের কি করা যাবে, সেফলি ওই বাম্পের উপর দিয়ে বা ওই স্পিড ব্রেকারের উপর দিয়ে গাড়িটা চালায় নিয়ে যাওয়া যাবে, কোনো রকমের এরকম ঝাঁকি খাইতে হবে না, ওকে, আর ওরকম ইন্টেন্স কোনো শেকিং ফিল করতে হবে না। কিন্তু যখন নাকি তোমার এরকম কি থাকে, স্পিড ব্রেকার গুলি এরকম অনেক শার্প থাকে, তখন যা কি হয়, তখন এখানের জন্য ম্যাক্সিমাম সেফ স্পিডের ভ্যালুটা হলো কম। সো তাহলে এখানের জন্য কি হয়, গাড়িটা অ্যাকচুয়ালি একটু কন্টাক্ট ছুটে যায়। সো কন্টাক্টটা ছুটে যখন নাকি গাড়িটা আবার এরকম ল্যান্ড করে তখন যে এরকম কি হয়, সাসপেনশনের মধ্যে এরকম একটা শেকিং আসে, তো ওই জিনিসটা এরকম ফিল করো। বুঝতে পারছো ব্যাপারটা কি, যে ম্যাক্সিমাম সেফ স্পিডের কাহিনীটা মুস্তাকিম? ওকে, সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো তোমরা নেক্সট টাইম যখন নাকি এরকম রাস্তায় যাবা, রাস্তায় এরকম গাড়িতে এরকম উঠার পরে এমন এই জিনিসটা খেয়াল করবা যে নেক্সট টাইম যখন নাকি স্পিড ব্রেকারের উপর দিয়ে যাইতেছো তখন তুমি দেখবা যে সেম স্পিড, হ্যাঁ মনে করো যে সেম স্পিডে তুমি গাড়িটা চালাইতেছো, স্পিড ব্রেকার যদি অনেক এরকম শার্প একটা স্পিড ব্রেকার হয় তো তাহলে হঠাৎ করে এরকম একটা বাম্পি একটা ফিলিং আসবে। কিন্তু যখন নাকি এরকম জেন্টাল একটা স্লোপ থাকবে তখন ওখানের মধ্যে দেখবা কি সুন্দর মতো তুমি চালায় চলে গেছো, গাড়িটা মনে হবে না যে এত বেশি কোনো শেকিং এর কিছু হয়েছে। হ্যাঁ, এটার ব্যাপারটা কি, এটার ব্যাপারটা হলো এরকম ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা যায় যে সেন্ট্রিপিটাল মোশনের এই কাহিনী। বুঝতে পারছো সবাই? কারো কি এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? কি কি বললাম ফারহান বুঝছো? জি ভাই। ওকে, সো তাহলে এইগুলা ছিল আমাদের বেসিক্যালি যে সেন্ট্রিপিটাল মোশনের যেই ক্যালকুলেশন গুলি, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স এর মিনিমাম ভ্যালু আমরা কোন জায়গায় জিরো ধরবো, একদম টপে, ওকে, যে একদম টপ এরকম পজিশনে আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স এর ভ্যালুটা কত ধরবো, জিরো, ওকে, যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড ওই সবগুলা বের করার জন্য। এখন এখানের মধ্যে তোমাদের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ভিডিওগুলোর মধ্যে কিন্তু সুন্দর করে ম্যাথ গুলা কভার করা আছে, বুঝতে পারছো? তো তাহলে ওই ভিডিওগুলো সবাই একটু ভালো মতো দেখবা, কেয়ারফুলি সবগুলা দেখলে পরে ওই ব্যাপারগুলো বুঝতে পারবা, ওকে। সো আই হোপ এই সেন্ট্রিপিটাল মোশনের ক্যালকুলেশন নিয়ে কারো কোনো কনফিউশন নাই। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলো, আর আমাদের এই যে 1 মিনিটের কম আছে টাইম, একটু পরে শেষ হয়ে যাবে আর কি মিটিং।